السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. এই যে কই রে আমি কি দেখাইতেছি তোমার ওকে, হ্যালো, কেমন আছেন সবাই? হ্যালো। জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। ওকে, কারোর গত ক্লাসে কোনো প্রবলেম আছে? আমার ভোকাল কই? এই যে আমার ভোকাল। এখন শুনতে পাচ্ছি ভাই, আমি তো ভাবলাম যে কি হ্যাঁ, ব্যাপার, না আসলে আমি খুব বেশি পরিমাণে একটু ব্যস্ত হয়ে পড়েছি। আচ্ছা আম, ক্লাস হইতেছে। রিফান্ড পলিসি। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, ওকে। তো চলেন, গত ক্লাসের কারোর প্রবলেম আছে?
আমি গত ক্লাসটাকে একটু রিভিউ করতেছি। গত ক্লাসে আমরা অন পেজ এসইও নিয়ে কিছু বিষয় শিখেছিলাম। অন পেজ এসইও কি, অন পেজ এসইও কিভাবে কাজ করে, তারপরে টেকনিক্যাল এসইওর বেসিক সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম গত ক্লাসে। টেকনিক্যাল এসইও মধ্যে আমরা দেখেছিলাম অনেক কিছু, এখানে হয়তো 4টা টপিক দেখতেছি, কিন্তু এগুলো বাদ দিয়ে আর অনেক কিছু আমরা টেকনিক্যাল এসইও তে শিখেছিলাম আর কি। তো টেকনিক্যাল এসইও নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, বা টেকনিক্যাল এসইও বুঝেন না, টেকনিক্যাল এসইও পারেন না, বা একদমই কিচ্ছু বুঝেন নাই, এরকম কেউ কি আছেন? ভাইয়া রোবট টেক্সটি ব্যাপারটা একটু যদি বলতেন আবার। রিপিট করব, ওকে ঠিক আছে। তো দেখেন, আমি যদি এখানে লিখি যে হোয়াট ইজ রোবটস ডট টিএক্সটি, তো রোবট ডট টিএক্সটি হচ্ছে এক ধরনের অ্যাডভান্স কোড। তো এই কোডটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন রোবটের হাত থেকে কি করা, যেমন রেস্ট্রিক্টেড করা, ঠিক সেরকম সার্চ ইঞ্জিন রোবটকে ঢুকতে দেওয়া। মানে আমি বলি, আমাদের ওয়েবসাইটে অনেক সেন্সিটিভ জায়গা আছে, যে সেন্সিটিভ জায়গাগুলোতে গুগল রোবটকে ঢুকতে দেওয়া উচিত নয়। তো আমরা এই জন্য কিছু কোডিং ব্যবহার করব, যে কোডিংটা আমাদের ওয়েবসাইটে থাকবে, এবং সেই কোডিংটাই আমাদের ওই ওয়েবসাইটের সেই সমস্ত পেজগুলোকে গুগল রোবটে মানে ঢোকা আসা মানে যাওয়া আসা বন্ধ করে দিবে আর কি। হ্যাঁ, তো এই যে এখানে লেখা আছে কি কারণে ব্যবহার করে, রোবট টেক্সটি ফাইল টেলস সার্চ ইঞ্জিন ক্রলার হুইচ ইউআরএলস দ্য ক্রলার ক্যান অ্যাক্সেস অন ইউর সাইট। দিস ইজ ইউজড মেইনলি টু অ্যাভয়েড ওভারলোডিং ইউর সাইট উইথ রিকোয়েস্ট। হ্যাঁ, it is not a mechanism for keeping a web page out of Google. তো আমরা চাইলে যে কোনো ওয়েবসাইটের রোবট টিএক্সটি দেখতে পারি। ধরেন প্রত্যেকটা ওয়েবসাইটের, ধরেন আমরা এই সাইট vfsglobal.com/robotTXT, যে কোনো ওয়েবসাইটের পরে আপনি হচ্ছে রোবট টিএক্সটি দিলে আপনি সেই ওয়েবসাইটের রোবট টিএক্সটিটা দেখতে পারবেন। এর সাইটে রোবট টিএক্সটি নাই, যার কারণে দেখা যাচ্ছে না। তাহলে আমরা অন্য আরেকটা সাইটের রোবট টেক্সটে দেখি, moz.com এর রোবট টেক্সট দেখা যাবে। দেখছেন মজের রোবট টেক্সটি? তো সাইট ম্যাপ ইউজার এজেন্টকে ডেকেছে, সে ইউজার এজেন্ট মানে সার্চ ইঞ্জিনের রোবট গুলোকে ডাকা হচ্ছে, সমস্ত সার্চ ইঞ্জিনের রোবটকে ডাকা হচ্ছে এই স্টার চিহ্ন দ্বারা। ডাকার পরে কিছু পেজ অ্যালাউ করে দেওয়া আছে, যে এই পেজের মধ্যে ঢুকতে পারবে, আবার কিছু পেজ ডিসঅ্যালাউ করে দেওয়া আছে। প্রোডাক্ট কন্টেন্টের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না, লোকাল বা এন্টারপ্রাইজ এই পেজের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না, এগুলোর মধ্যে চেক আউট ফ্রি ট্রায়ালের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। তারপর হচ্ছে আপনার এগুলোর মধ্যে গুগল রোবটকে ঢুকতে দিবে না সে, বুঝছেন? তো এই তো, এটাই হচ্ছে রোবট টিএক্সটি। সার্চ ইঞ্জিন রোবটকে ডেকে নিয়ে এসে কিছু পেজে ঢুকতে দেব, কিছু পেজে ঢুকতে দেব না আমার ওয়েবসাইটে। তো ঢুকতে দিলে কি সুবিধা, ঢুকতে যে পেজগুলোতে ঢুকতে দিব সেই পেজগুলো সে অনায়াসে যাতায়াত করতে পারবে। যখনই আমরা নতুন কোনো কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে আপডেট দিব, তখন সেই কন্টেন্ট গুলোতে সে যেতে পারবে এবং সেগুলো গুগল ইন্ডেক্স করে নিতে পারবে। কিন্তু এই পেজের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, সে ভুলে ওই কন্টেন্টের দিকে তাকাবে না এবং এগুলোকে গুগলে ইন্ডেক্স করবে না। এই পেজের কোনো কন্টেন্ট সে গুগলের ডেটাবেজে জমা করবে না। হুম? এই তো রোবট টিএক্সটি যদি সহজ কথায় বলি, তাহলে সার্চ ইঞ্জিন রোবটের একটি ওয়েবসাইটের ভেতরে যাতায়াতের যে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়ার যে বিষয়, এটা একমাত্র রোবট টিএক্সটি দ্বারাই দিয়ে দেওয়া যায়, আর কোনো কিছুর দ্বারা দেওয়া যায় না। আপনি বুঝতে পারছেন ক্লিয়ারলি? জি জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, না বুঝলে বলেন, আবার আরো এ করে দেখেন, সমস্যা। এখানে মজার আর্টিকেলও আছে যে রোবট টিএক্সটি ইজ এ ফাইল উইথ মাস্টার ক্রিয়েট টু ইনস্ট্রাক্ট ওয়েব রোবট। ওয়েব রোবটকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া, হাউ টু ক্রল পেজেস। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভাইয়া। গত ক্লাসটা একটু মোটা দাগে আর একটু ওভারঅল আলোচনা করবেন নাকি? আচ্ছা, তো গত ক্লাস ছিল হচ্ছে টেকনিক্যাল এসইওর বেসিক বিষয়বস্তু। হ্যাঁ, তো আমরা জানি যে একটি ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করতে গেলে 3 ধরনের কাজ করতে হয়। একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। তো আপনার ওয়েবসাইটের অন পেজ এসইও করা আছে, অফ পেজ এসইও করা আছে।
কিন্তু টেকনিক্যাল ইস্যু করা নেই বা টেকনিক্যাল সমস্যা আছে, তাহলে আপনার সেই ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক পাবে না। তো সহজ বাংলায় যদি বলি, ধরেন যে একটা মানুষ দেখতে মনে করেন যে খুবই সুন্দর, একবারে মনে করেন যে কি বলবো, আহ মানে যাকে দেখে চোখ ধাঁধানোর মতো এরকম। তারপর হচ্ছে তার সবকিছুই সুন্দর, চলাফেরা, কথাবার্তা সবই সুন্দর, কিন্তু ধরেন ওই মানুষটার মাথায় সমস্যা আছে, মাথায় প্রবলেম, মেন্টাল টাইপের। তো তার সাথে কি কেউ মেয়ে বিয়ে দিবে বলেন তো? দিবে? না ভাইয়া। দিবে না, আচ্ছা। তো এবং তার সাথে কিন্তু সবাই বন্ধুত্বও করতে চাইবে না, কারণ তার মাথায় সমস্যা, পাগল, কখন কি করে করে বসে। তো গুগল এরকম, গুগল এব্রো থেব্রো আপনার নষ্ট পচা ওয়েবসাইট গুলোকে পছন্দ করে না। যে ওয়েবসাইট গুলো ফ্রেশ, একদম পারফেক্ট, সেই ওয়েবসাইট গুলোকে গুগলে র্যাঙ্ক দেয়। তো টেকনিক্যাল এসইও হচ্ছে সেই জিনিস। তো একটা ওয়েবসাইটের সবকিছু ঠিক আছে, কিন্তু টেকনিক্যাল ইরর আছে। টেকনিক্যাল ইরর মানে ধরেন যে সেই ওয়েবসাইটটার এসএসএল নাই মনে করেন, তারপরে সেই ওয়েবসাইটে আপনার হচ্ছে আম, আপনার লোডিং টাইম অনেক বেশি। হ্যাঁ, লোডিং টাইম ধরেন অনেক বেশি। তারপর হচ্ছে ধরেন ওয়েবসাইটটা নট মোবাইল ফ্রেন্ডলি। নট মোবাইল ফ্রেন্ডলি তারপরে ধরেন যে সেই ওয়েবসাইটের মধ্যে অনেক ভাঙা লিঙ্ক আছে, অনেক ব্রোকেন লিঙ্ক আছে, যে লিঙ্ক গুলো হচ্ছে আপনার 404 লিঙ্ক। এই লিঙ্কের মধ্যে ঢুকলে মনে করেন ভিজিটর বিরক্ত হয় আর কি। এরকম অনেক লিঙ্ক আছে। হ্যাঁ, তারপর ওই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো মনে করেন যে ডুপ্লিকেট কন্টেন্ট আছে। ডুপ্লিকেট কন্টেন্ট বলতে হচ্ছে আপনার ধরেন যে মেটা মেটা টাইটেল, ডুপ্লিকেট টাইটেল, ডুপ্লিকেট মেটা ডিসক্রিপশন, এইসব আছে। তো এইগুলো আরো অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, তো ওই ওয়েবসাইটটা গুগলে কোন ভার্সনে র্যাঙ্ক করবে এটা বলা নাই। হ্যাঁ, মানে ক্যানোনিক্যাল ভার্সনটা ফিক্স করা নাই। তো এইগুলো যদি না থাকে, তাহলে ওই ওয়েবসাইটে ধরে নেন যে এই টেকনিক্যাল ইস্যুর পার্টটা কিচ্ছু করা নাই। তো এই ধরনের সমস্যাগুলো থাকলে সেই ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কে আসবে না, যতক্ষণ পর্যন্ত আমরা আচ্ছা ভাই রে ভাই, কমেন্ট নাকি? আচ্ছা, তো ওই ওয়েবসাইটটা ততক্ষণ পর্যন্ত র্যাঙ্কে আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা এইসব সমস্যাগুলো সমাধান না করতে। তো আমাদের এসইও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার হিসেবে এই সমস্যাগুলো সমাধান করা একদমই দরকার নাই। আমরা জাস্ট এই প্রবলেম গুলো বের করব, যে প্রবলেম গুলো আছে কিনা বা কি প্রবলেম আছে। যদি প্রবলেম থাকে, তাহলে আমরা সেই জিনিসটা, যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টকে দিয়ে বলবো যে তুমি তোমার ওয়েবসাইটের ডেভেলপারকে দিয়ে বলো যে এটা যেন ফিক্স করে দেয়। তখন ডেভেলপার সাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি বানাবে, ওয়েবসাইট ডেভেলপার সাইটটার লোডিং টাইম বাড়ায় দিবে, এসএসএল অ্যাড করে দিবে, ডুপ্লিকেট কন্টেন্ট থাকলে রিমুভ করে দিবে। ক্যানোনিক্যাল ভার্সন আপনি যেটা বলে দিবেন যে আপনারা তো জানেন যে 4টা ভার্সন আছে, একটা হচ্ছে এইচটিটিপি, একটা হচ্ছে এইচটিটিপিএস, তাই না, আর একটা হচ্ছে এইচটিটিপি ডাব্লিউ, আর একটা হচ্ছে এইচটিটিপিএস ডাব্লিউ, তাই না? তো কোন ভার্সনে আসলে আপনার সাইটটা গুগলে লাইভ করবেন এটা জাস্ট আপনি বলে দিবেন। বলে দিলে আপনার সেই ভার্সনে ডেভেলপার ওয়েবসাইটটাকে লাইভ করে দিবে। হ্যাঁ, মানে ওয়েবসাইট ডেভেলপারের সাথে বসতে হবে যদি এই প্রবলেম গুলোকে ফিক্স করতে চান আর কি। হ্যাঁ, তাহলে ওয়েবসাইট ডেভেলপারের সাথে বসতে হবে। তো এই তো এগুলোই টেকনিক্যাল এসইও। এখন কি বুঝতে পারছেন? তো জি গুগলে ভাইয়া। যদি ফাইবারে যান, তাহলে টেকনিক্যাল এসইওর সবচেয়ে বেশি কাজ হচ্ছে টেকনিক্যাল এসইওর প্রবলেম গুলোকে খুঁজে বের করে দেওয়া, যে ওই ওয়েবসাইটে কি কি সমস্যা আছে টেকনিক্যাল এসইও। তো আমরা তো যে র্যাঙ্ক ম্যাথকে চিনি, তাই না? র্যাঙ্ক ম্যাথ কি? র্যাঙ্ক ম্যাথ হচ্ছে সুপারম্যান। র্যাঙ্ক ম্যাথ হচ্ছে সুপারম্যান, তাই না? তাই সুপারম্যান কিন্তু সব সমস্যার সমাধান করে দিতে পারে। তো এগুলো অনেক প্রবলেম কিন্তু র্যাঙ্ক ম্যাথ দিয়েই সমস্যার সমাধান করা যায়। এই যে মোবাইল ফ্রেন্ডলিটা বাদে এসএসএল এর কাজও কিন্তু অনেকটাই সম্ভব এটা সলভ করা, কিন্তু একটু এক্সট্রা প্লাগ ইন লাগে। এটার নাম হচ্ছে রিয়েলি সিম্পল এসএসএল। ওটা অ্যাড করে এসএসএল এর সমস্যাটা সমাধান করে নেওয়া যায় ক্লাউড ফেয়ার এর সাথে অ্যাড করে। এটা অ্যাডভান্স টপিক আর কি। তো তারপরে ওগুলো দরকার নাই।
তো রেকনেট দিয়ে মোটামুটি এই যে ব্রোকেন লিঙ্ক গুলো ঠিক করা যায়, ডুপ্লিকেট লিঙ্ক ঠিক করা যায়, ক্যানোনিকাল ভার্সন ঠিক করা যায়, এগুলো অটোমেটিক্যালি করা যায়। সো বেসিক যেগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন চাইলে। এর আচ্ছা টেকনিক্যাল ভাই, এর অনেক কাজ আছে দেখেন। র্যাঙ্ক মেট তো আমার এখানে অ্যাক্টিভ হচ্ছে না আমার ওয়েবসাইটের সাথে। এভাবে মানে ইনস্টল হয়েছে, সব হয়েছে, কিন্তু অ্যাক্টিভ দিলে অ্যাক্টিভ হচ্ছে না। এটা কি 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 দেখায়, কারণে? অ্যাক্টিভ দিলে কি মেসেজ দেখায় ওটা স্ক্রিনশট আমারে পাঠিয়ে দিন। আচ্ছা, তো এখানে দেখেন আই উইল ডু অন পেজ এসইও এন্ড টেকনিক্যাল এসইও ফর ফিক্সড শপিফাই ওয়ার্ডপ্রেস। দেখেন গিগ গুলোর প্রাইস দেখেন একটু তাকায়। আই উইল ডু ওয়ান পেজ এসইও ইস্ট এন্ড টেকনিক্যাল অপটিমাইজেশন, আই উইল ডু অন পেজ টেকনিক্যাল এসইও। তারপর যারা অন পেজ এসইও প্রবলেম, টেকনিক্যাল এসইও প্রবলেম যারা ফিক্স করে দেয়, এই প্রবলেম যারা ফিক্স করে দেয় তাদের গিগের প্রাইস দেখেন। দেখছেন এখানে যারা আছে এরা শুধুমাত্র প্রবলেম ধরে দিবে, কিন্তু যারা হচ্ছে আপনার প্রবলেম ফিক্স করে দিবে দাম দেখেন গিয়ে $1495। আই উইল ফিক্স ইউর ওয়েবসাইট টেকনিক্যাল এসে এই রোড, এই যে এই রোড গুলো, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো ফিক্স করে দিবে সে। তারপর নন পেজেন্ট টেকনিক্যাল এসইও, আই উইল ডু ওয়ার্ড পেজ এসইও, এগুলো সব করে দিবে, কিন্তু ফিক্স যারা করে দিবে আই উইল ডু ডিপ টেকনিক্যাল এসইও অডিট, এই যে অডিট করে দিবে শুধু, মানে কি কি প্রবলেম আছে এটা খুঁজে বের করে দিবে। এটা $810 প্রাইস। তো ভ্যালুয়েবল একটা জিনিস এবং অনেক দামি একটা জিনিস, অনেক দামি একটা জিনিস। আপনারা এটা যদি পারেন তাহলে একটু কষ্ট হলেও এটা শিখে নেবেন আর কি, আপনাদের জন্য অনেক কাজে দিবে আর কি। হ্যাঁ, তো আজকে চলেন, আজকে ক্লাসটা অনেক সহজ। আজকে কোনো টেকনিক্যাল বিষয় টিষয় নাই। আজকে যারা হচ্ছে আহ অনেক দাম, অনেক টেকনিক্যাল বিষয় না, টেকনিক্যাল ব্যাপার না। এই যে দেখেন দেখেন এগুলো হিউজ দাম, সেই $2000, সেই লেভেলের। তো আমি তো চারটা শিখাইনি, আমি গতদিন অনেকগুলো শিখেছিলাম আমার ওই যে ইয়ের মধ্যে থেকে। হ্যাঁ, তো আজকের ক্লাসটা দেখেন, আজকের ক্লাসটা ওই অন পেজ এসইও টেকনিক্যাল এসইও এগুলো কোনো কিছুর সাথে মিল নেই। আজকের ক্লাসটা হচ্ছে আপনার ইমেজ র্যাঙ্কিং বা ইমেজ এসইও এর উপরে। তো আমরা মোটামুটি অনেকটাই টেকনিক্যাল ব্যাপারগুলো থেকে বের হয়ে আসছি মনে করেন। আমাদের ওটাই ধরেন যে টেকনিক্যাল এসইওর শেষ ক্লাস। এখন আমরা একটু রিল্যাক্সে ক্লাস করব, একটু সহজ বিষয়গুলো শিখবো আস্তে আস্তে। ওকে, তো আজকের ক্লাসটাও অনেক সহজ। আজকের ক্লাসটা হচ্ছে আলহামদুলিল্লাহ। ইমেজ অপটিমাইজেশন অর ইমেজ র্যাঙ্কিং। আমি আপনাদের একটু মিউট করার ক্ষমতাটা তুলে নিলাম আর কি, ঠিক আছে? যদি কারোর প্রয়োজন হয় আমাকে এসএমএস করবেন এই জায়গাটায়। ওকে, তো আমি আপনাদেরকে কথা বলার সুযোগ দিব, বাট এই যে মাঝে মাঝে এসে আনমিউট করে ফেলেন, এটা খুব বিরক্তিকর। এটা করা যাবে না, একদমই করা যাবে না। এটা ক্লাসের কনসেন্ট্রেশনও নষ্ট হয়, আবার হচ্ছে যে টপিকও হারায় যায়, অনেক সমস্যা কিন্তু। আচ্ছা দেখেন, আমি দেখাই, একটু চুপ করে দেখেন, পরবর্তীতে আমি আপনাদের কথা বলার সুযোগ দেবো। হ্যাঁ, দেখেন, প্রথমে আমাদের এই ক্লাসের টপিকটা হচ্ছে ইমেজ এসইও বা ইমেজ র্যাঙ্কিং। একটা ওয়েবসাইট বা, ওকে ওয়েলকাম, একটা ওয়েবসাইট যখন গুগলে আমরা র্যাঙ্কে নিয়ে আসি, তখন সেই ওয়েবসাইটের পাশাপাশি কিন্তু ভিডিও র্যাঙ্কে আসে, ইমেজও র্যাঙ্কে আসে, অনেক কিছু আসে। আপনারা হয়তো অনেকেই চিনে চিনে থাকবেন এই ওয়েবসাইটটাকে, image.google.com, তাই না? এখান থেকে কি করা যায়, ইমেজ সার্চ করা যায় না? ধরেন আপনি যদি এখানে লিখেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখেন, তাহলে দেখেন শুধুমাত্র ইমেজের রেজাল্ট গুলো আপনাকে দেখাবে, আপনাকে কিন্তু এখানে অন্য কোনো রেজাল্ট দেখাবে না। তো অনেকেই আছে যারা হচ্ছে ইমেজ ডাউনলোড করে নেওয়ার জন্য ইমেজ এখান থেকে সার্চ করে, আবার অনেকে আছে যে ইমেজ তাদের নিজেদের প্রয়োজনে হোক বা যেভাবে হোক তারা ইমেজ গুলোকে এখানে রাখে আর কি। এটা একটা বিষয়। এবং ধরেন আপনি এখান থেকে সার্চ করার পর একটা ইমেজ ডাউনলোড করতে চাচ্ছেন, তো
এখানে যখন ধরেন আপনি ক্লিক করবেন বা উম, এই সাইটে যখন ধরেন ক্লিক করবেন বা এটাতে, এই যে একটা ইমেজ না, এই ইমেজটাকে ধরেন আপনি যদি ফুল সাইজ করে নিতে চান তাহলে এখানে ভিজিট অপশন আছে দেখছেন, ক্লিক করলে ওয়েবসাইটের মধ্যে চলে গেলাম এবং এই ইমেজের উপরে অনেক টপিক বা অনেক কিছু পেয়ে গেলাম। ওখানে এইচডি ইমেজটা কিভাবে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু, হ্যাঁ। এটা কন্টেন্টের ভেতরকার ইমেজ এখানে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্কে এসেছে। তো আমরা এমন কেউ এখানে নাই যারা গুগলে যে ইমেজ সার্চ করি না। আমাদের কিন্তু সচরাচর সব সময় ইমেজ প্রয়োজন হয়, তাই না? সব সময় ইমেজ প্রয়োজন হয়। তো ইমেজ যেহেতু সব সময় প্রয়োজন হয়, গুগল থেকে আমাদের ডাউনলোড করতে হয়। তো এখন ভেবে দেখেন যে আপনাদের নিজেদের ওয়েবসাইটের ইমেজও এইভাবে র্যাঙ্কে থাকলে ভালো লাগবে না? ভালো লাগবে তো, অনেক ভালো লাগবে। তারপরে আবার অনেকে আছে নিজের নাম দিয়ে সার্চ করার পরে ইমেজ এখানে র্যাঙ্কে দেখতে চায়। ফাইভারে কিন্তু এটা অনেক কাজ পাওয়া যায়, ইমেজ র্যাঙ্কিং বা ইমেজ এসইও বলে এটাকে। ক্লায়েন্ট আপনাকে তার নাম দিবে এবং তার নামের সাথে মিলিয়ে কয়েকটা কিওয়ার্ড দিবে এবং আপনাকে তার 10-5টা ইমেজ দিবে, দিয়ে বলবে আমার ইমেজ গুলো গুগলের এই ফার্স্ট পেজে এনে দাও, আমার নাম দিয়ে সার্চ করলে যেন পাওয়া যায়। যেমন ধরেন যে আমারটা আমারটা লিখে এভাবে সার্চ করলে কিন্তু আমার আহ, এখানে সার্চ দিলে কিন্তু আমার ইমেজ গুলো চলে আসে, যে শিখনের ইমেজ এসেছে, পিন্টারেস্ট থেকে এসেছে, আমার পিপুল এন্ড টেক আমি যেখানে জব করি আমার এখানে কিন্তু ইমেজ এসে, আমার ইমেজটা কিন্তু এখানে র্যাঙ্কে এসেছে, হ্যাঁ। তো আমার 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 যে আরেকটা নিকনেম আছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ নীলা। ক্রিয়েটিভ নীলা লিখে সার্চ করলেও কিন্তু আমার ইমেজ গুলোই আসে, যে আমার ইমেজ, এই যে আমার ইমেজ, এটা আমার ইমেজ, এটা আমার ক্রিয়েটিভ নীলা .com এর আমার এক ক্লায়েন্টের ইমেজ এখানে এসেছে, এই যে আমার এখান থেকে ইমেজ এসেছে, এই যে ইমেজ এসেছে, এই যে ইমেজ, হ্যাঁ। তো ফার্স্ট পেজে কিন্তু অনেকগুলো ইমেজ আমার আছে, এই যে এটা আমার আমার সাইটের ইমেজ, অ্যাডভান্স এসইওর ইমেজ, হ্যাঁ। এই যে এটাও আমার ট্রেডবাংলা.com.bd, এটা কে দিয়েছে জানি না, বাট আমার ওয়েবসাইটে এটা ব্যাকলিঙ্ক দিয়েছে, ট্রেড বাংলা। ব্যাকলিঙ্ক করা হয়েছিল এবার, ব্যাকলিঙ্ক করেছিলাম, সেই ব্যাকলিঙ্ক থেকে ইমেজের লোগোটা এইভাবে র্যাঙ্ক করেছে, কেমনে এসেছে জানি না আমি। তো এখানে দেখেন আপনি যেখানে সার্চ দিবেন, যে টপিকে সার্চ দিবেন, এখানে দেখেন ফারুক স্যারের ফটো, ফারুক খান লেখেন চলে আসবে স্যারের ফটোগুলো। এই যে স্যারের ফটো এসেছে দেখছেন ফার্স্ট পেজে, এটা একটা ডিমান্ডেবল কিওয়ার্ড, তো এই কারণে হাজার হাজার আছে, বাট এমডি ফারুক খান লেখেন একবার চলে আসবে ফার্স্ট, সব স্যারের। এখানে অন্য মানুষের কিন্তু ফটো নাই, হ্যাঁ। তো আপনার নেটের সমস্যা। তো এই যে যে ইমেজ গুলো আসতেছে, ইমেজ গুলো দেখেন তো কোন কোন ওয়েবসাইট থেকে এখানে শো হচ্ছে, একটু আমরা লিস্ট করি, হ্যাঁ। ফেসবুক, তারপরে ডিরেক্ট ওয়েবসাইট থেকে আসতেছে, স্লাইড শেয়ার, এগুলো নোট করি আমরা। ধরেন যে ফেসবুক থেকে আসতেছে, স্লাইড শেয়ার থেকে আসতেছে, স্লাইড শট ডট নেট থেকে আসতেছে, তাই না? তারপরে কোথা থেকে আসতেছে ইমেজ গুলো, ইউটিউব থেকে আসতেছে, ইউটিউব থেকে আসতেছে, পিন্টারেস্ট থেকে আসতেছে, নোট করে ফেলেন। ইউটিউব, পিন্টারেস্ট, আচ্ছা। টুইটার থেকে আসতেছে, টুইটার। তারপরে কোথা থেকে আসতেছে, এটা ইউটিউব, flickr.com, ফ্লিকার থেকে আসতেছে, আবার স্লাইড শেয়ার, ইউটিউব, ফেসবুক, ফ্লিকার, পিন্টারেস্ট, ওইগুলো ঘুরে ফিরে, হ্যাঁ। আচ্ছা, আমারটা সার্চ দেন তো। আমারটা আমার ওয়েবসাইট থেকে আসতেছে, এটা তো স্বাভাবিক বিষয়। আমার লিঙ্কডইন থেকে আসতেছে, তো লেখেন এখানে লিঙ্কডইন। এগুলো সোশ্যাল মিডিয়া কিন্তু সব, ভয় পায় না আবার নাম শুনে। আচ্ছা, তারপর পিন্টারেস্ট থেকে, পিন্টারেস্ট লিখেছি আমরা। ব্লগ স্পট থেকে তো ইমেজ র্যাঙ্ক হচ্ছে না। আর কোথাও থেকে কিন্তু আসে নাই, ওই একই ইউটিউব টিউটিউব সব ঘুরে ফিরে এই জায়গাগুলো থেকে। তারপর এটা লেখেন। কোথা থেকে, ফ্রিল্যান্সার.com থেকে আসছে, শিখন থেকে এসেছে, এটা স্বাভাবিক।
ফেসবুক থেকে এসেছে, পিন্টারেস্ট থেকে এসেছে, আমার জিমেইল থেকে এসেছে, মিডিয়াম থেকে এসেছে। মিডিয়ামকে টুকে নেয়, medium.com, ঠিক আছে? এটা একটা ওয়েবসাইট, আর্টিকেল সাবমিশনের ওয়েবসাইট। আচ্ছা, অ্যামাজন, ফ্রিল্যান্সার, পিন্টারেস্ট, ওইগুলোই ওইগুলোই, ঠিক আছে? তাহলে দেখেন, একটা ইমেজ গুগলের র্যাঙ্কে কোন কোন ওয়েবসাইট থেকে আসে আমরা কিন্তু এখানে জেনে গেলাম। এটার আগে হচ্ছে আপনার যে কোনো একটা ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট, প্রথমে যে কোনো একটা ওয়েবসাইট থেকে, তারপরে ওয়েবসাইটের পর থেকে হুম হুম, পাওয়া যায়। ওয়েবসাইটের পরে দেখেন বাকি জিনিসগুলো থেকে ইমেজগুলো শো হচ্ছে বা আসতেছে। তাহলে ইমেজ এসইও বা ইমেজ র্যাঙ্কিং, কোন ক্লায়েন্ট যদি আপনাকে ইমেজ দেয়, দিয়ে বলে যে এই ইমেজ দিয়ে আমার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করায় দাও, বা আমার সরি এই ইমেজগুলো আমার গুগলে র্যাঙ্ক করায় দাও, তাহলে আপনি এই কয়েকটা ওয়েবসাইট নিয়ে কাজ করলেই সেই ইমেজটা গুগলে র্যাঙ্কে চলে আসবে। তো কিভাবে আসবে আমি একটু দেখাই। প্রথমে আপনাকে কি করতে হবে, দুইটা জিনিস প্রয়োজন হবে। এক নম্বরে আপনার দরকার হবে হচ্ছে আপনার কিছু কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড, সাম কিওয়ার্ডস, এন্ড দুই নম্বরে প্রয়োজন হবে হচ্ছে সাম, দুই নম্বরে প্রয়োজন হবে হচ্ছে সাম ইমেজেস। কিছু কিওয়ার্ড লাগবে, কিছু ইমেজ লাগবে। কিওয়ার্ড ধরেন অ্যাটলিস্ট আপনি 5 থেকে 7টা কিওয়ার্ড নিতে পারেন, বা 10টা 20টা নিতে পারেন কিওয়ার্ড। আর ইমেজও এরকম আপনার হচ্ছে যে 10 থেকে 15টা ইমেজ নিতে পারেন, 15টা ইমেজ, ঠিক আছে? তো কিওয়ার্ড তো আপনাদেরকে রিসার্চ করা শিখাইছি, তাই না? তো কিওয়ার্ড তো রিসার্চ করতে পারবেন, তো আপনাদের তো কিওয়ার্ড নিয়ে তো চিন্তা নাই, তাই না? আচ্ছা, তো যেহেতু কিওয়ার্ড নিয়ে চিন্তা নাই, সেহেতু আপনারা আহ, কিভাবে কাজ করবেন, তাহলে এখন প্রসেসটা কি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে কিওয়ার্ড আপনারা গুগল থেকেও নিতে পারেন, কিওয়ার্ড রিভিলার থেকেও বের করতে পারেন কিওয়ার্ড, অথবা আরেকটা কিওয়ার্ড রিসার্চ টুল আছে, কিওয়ার্ড টুল ডট আইও নামের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে আপনি কিওয়ার্ড নিতে পারেন আর কি। তো এইখানে এসে আপনি কিওয়ার্ড গুলো নিয়ে নিবেন, এখান থেকে খুব সুন্দর কিওয়ার্ড পাওয়া যায়। কিওয়ার্ড রিভিলার না, এটা দিয়ে করেন, এটা ফ্রি, এটা কোনো লগ ইন টগ ইন অ্যাক্সেস অ্যাকাউন্ট কিচ্ছু লাগে না, বুঝতে পারছেন? তো ধরেন আমি এক কাজ করি, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, এটার উপরে কিছু কিওয়ার্ড নেই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কি ব্যাপার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, আমি এই কিওয়ার্ড দিয়ে আমি কিছু ইমেজ গুগলে র্যাঙ্ক করাতে চাচ্ছি, অথবা নিজের নাম দিয়েও হবে আর কি। এখান থেকে সার্চ দিবেন, সার্চ দিলে এনতে সার্চ দিলে অনেক ভালো ভালো লং টেইল কিওয়ার্ড বের করে দিবে, বুঝছেন? এগুলো খুব ভালো কিওয়ার্ড, খুব ভালো কিওয়ার্ড। এখান থেকে আপনার যে কিওয়ার্ড গুলো মনে হয় পছন্দ, সেই কিওয়ার্ড গুলো এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। আচ্ছা, এগুলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এগুলো নেওয়া যাবে। তো এই কিওয়ার্ড গুলোকে এখান থেকে সিলেক্ট করে যে নিচে কপি, কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলে আপনার ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে, তখন এখানে এসে কিওয়ার্ড গুলোকে পেস্ট করে দিতে পারবেন। দেখছেন কি সুন্দরভাবে কিওয়ার্ড গুলো এসে গেলো। এখন ধরেন আপনি প্রত্যেকটা কিওয়ার্ডের শেষে একটা করে কমা লাগাবেন।
তারপর কিওয়ার্ড তো অনেকগুলোই নিলাম। এখন এই টপিক গুলোর উপরে আমাদেরকে ইমেজ নিতে হবে, তাই না? তো আমাদের একটা ওয়েবসাইট আছে, মূলত আমরা ইমেজের সাথে তো ওয়েবসাইটটাকে জুড়ে দিতে যাচ্ছি, তাছাড়া শুধুই ইমেজ র্যাঙ্ক করে তো লাভ নাই, কোনো না কোনো ওয়েবসাইট থেকে ইমেজ গুলোকে র্যাঙ্ক করাইতে হবে। তো আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে byfansinstant.com। আমি এটার ওয়েবসাইটটা বলতেছি। এটা হচ্ছে ধরেন ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটার উপরে বেচ করে আমি ইমেজ গুলো র্যাঙ্কিং করাবো। ওয়েবসাইটের নামটা এখানে আমি সেট করে রাখতেছি। আচ্ছা, এখন কিছু ইমেজ নেব আমরা। তো চলেন দেখি ইমেজ কিভাবে নেওয়া যায়। তো কপিরাইট ফ্রি ইমেজ কিভাবে পাওয়া যায় আপনারা তো জানেন সবাই, তাই না? কপিরাইট ফ্রি ইমেজ পাওয়া যায় হচ্ছে ক্যানভাতে একমাত্র। ক্যানভাতে পাওয়া যায়, বা আরো প্রিমিয়াম যে টুল গুলো আছে, লাইক হচ্ছে শাটার স্টক বা এই ধরনের জায়গাগুলো থেকে কপিরাইট ফ্রি ইমেজ পাওয়া যায়। তো ক্যানভা কিভাবে পেইড করে এটা কি আপনারা জানেন? এসএমএস করেন দেখি, কে কে জানেন দেখি বলেন। হাউ টু পেইড ক্যানভা। ক্যানভা কিভাবে পেইড করতে হবে জানেন না? ও, ক্যানভাই চিনেন না? আচ্ছা, ঠিক আছে। তো একটু ক্যানভার সাথে পরিচয় করে দিই তাহলে। ফ্রিতে কাজ করছিলেন না, পেইড সম্বন্ধে আইডিয়া নেই। এই ক্যানভা এমন একটা জিনিস যেখান থেকে ধরেন আপনি ডিজাইনের কোনো কিছু না জানলে অনেক কিছু ডিজাইন করে ফেলতে পারবেন। এই যে এখানে দেখেন কত কিছু ডিজাইন করা যায়, আপনার ডেস্কটপের ওয়ালপেপার, প্রেজেন্টেশন, ভিডিও প্রেজেন্টেশন, ইনভয়েস বানাতে পারবেন। এখান থেকে সব ফরম্যাট করা আছে। ইনস্টাগ্রামের পোস্ট দেওয়ার জন্য সুন্দর করে পোস্ট এখান থেকে বানাতে পারবেন। পোস্টার, বিজনেস কার্ডও ডিজাইন করা যায়। এখানে বিজনেস কার্ডের অনেক ফরম্যাট আছে, যে দেখেন ক্লিক করলে এই যে অনেক ফরম্যাট আছে, এখান থেকে সিলেক্ট করে বানানো যায়। ক্যানভা পেইড ব্যবহার করে অনেকেই সার্ভিস দিচ্ছে মার্কেটে। এটা ডিজাইন সেন্স ছাড়াই বা ডিজাইন জানে না, বা অনেকেই আছে যে ডিজাইনার কখন করে দিবে সেটার জন্য বসে থাকবো না। এই যে এখান থেকে সব এডিট অপশন আছে, এখান থেকে সেকশন, টেক্সট, এভরিথিং এনে এনে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়। এবং এখানে অনেক এলিমেন্ট আছে, এলিমেন্ট গুলো ফ্রি, প্রিমিয়াম, অনেক কিছু আছে। তো এরকম। তারপর হচ্ছে আপনার কার্ড ডিজাইন করা যায়, ব্যানার ডিজাইন করা যায়, ওয়েবসাইটের জন্য ইমেজ ডিজাইন করা যায়, ইনস্টাগ্রামের স্টোরি ডিজাইন করা যায়, A4 ডকুমেন্ট সাইজের যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো ডিজাইন করা যায়, ফোনের ওয়ালপেপার ডিজাইন করতে পারবেন, ফ্লায়ার ডিজাইন করতে পারবেন। এখানে ভিডিও বানানো যায় ক্যানভা থেকে, রিপোর্ট এখান থেকে জেনারেট করা যায়, ইনভাইটেশন লেটার এখান থেকে নিতে পারবেন, প্রপোজাল বানানো যায়। প্রপোজাল মানে যে ক্লায়েন্টকে পাঠানোর জন্য যেসব প্রপোজাল, ইনফোগ্রাফিক, অ্যালবাম কভার, তারপর হচ্ছে জুমের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড, ব্রুশিয়ার পর্যন্ত ডিজাইন করা যায়। এখানে নিউজ লেটার, পোস্ট কার্ড, লেটার কার্ড, টি শার্টের ডিজাইনও করা যায়। এখানে অনেক ডিজাইনের ফরম্যাট আছে, জাস্ট সেই ফরম্যাট গুলোকে ইউজ করে করে এখান থেকে টি শার্টের ডিজাইনের জন্য টেমপ্লেট আছে এখান থেকে, বুঝছেন? এই টেমপ্লেট গুলো ব্যবহার করে আপনি টি শার্টের বেসিক ডিজাইন গুলো এখান থেকে করতে পারবেন। আরে সেই জিনিস ক্যানভা। তো এটা ফ্রিতে হয়তো অনেক কিছুই ব্যবহার করা যায় না। তো এটার এক কথায় ক্যানভা কি? এক কথায় ক্যানভা হচ্ছে একটা ডিজাইনের ওয়েবসাইট, যেখানে গ্রাফিক ডিজাইনাররা কষ্ট করে ডিজাইন করে, আর যারা গ্রাফিক ডিজাইন জানে না তারা এখান থেকে এসে ডিজাইনের ফরম্যাট সিলেক্ট করে নতুন নিজেদের মতো করে ডিজাইন করে নিতে পারে। ওকে, এখন ক্যানভা প্রো কিভাবে নেবেন? ক্যানভা প্রো আপনাদেরকে দিতে পারি এক শর্তে। আচ্ছা, আচ্ছা। যদি কাউকে না বলি। এই তো বুঝতে পারছেন। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আমার এখানে গ্রুপে যাবেন, হ্যাঁ? আমার গ্রুপে আসবেন, এই যেটা আমার গ্রুপ। হ্যাঁ, আমার গ্রুপে আছেন তো সবাই, তাই না? আমি লিঙ্কটা আবার দিচ্ছি, যদি কেউ না থাকেন তাহলে জয়েন হয়ে যাবেন, হ্যাঁ?
তো আমার গ্রুপে এসে এখানে সার্চ বারে আসবেন, এসে লিখবেন এখান থেকে ক্যানভা। ক্যানভা লিখলে ক্যানভার উপরে একটা পোস্ট আছে, এটা চলে আসবে। এই যে, এটা অনেক দিন আগে দিয়েছিলাম, লাইফ টাইম ক্যানভা প্রো, ক্লিক হেয়ার অ্যান্ড এন্টার ইউর ইমেল, এনজয় লাইফ টাইম ক্যানভা প্রো সাবস্ক্রিপশন, তারপরে আমার ক্রেডিট দেওয়া আছে। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটা লিঙ্ক শো করবে। আমি একটু দেখাচ্ছি, এটা অন্য ট্যাব থেকে ক্লিক করে দেখাই। আহ, এখান থেকে দেখাই। হ্যাঁ, এই যে, এখান থেকে জাস্ট ক্লিক করবেন, এরকম আসবে আপনাকে। হ্যাঁ, তখন আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। সাইন আপ উইথ ইমেইল অথবা সাইন আপ উইথ গুগল দিলেও হবে, অটোমেটিক্যালি হয়ে যাবে, আর কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া লাগবে না। গুগল, ঝামেলা শেষ, হয়ে যাচ্ছে। হয়ে গেল আপনার ক্যানভা প্রো প্রিমিয়াম ভার্সন পেয়ে গেলেন। জাস্ট এইটুকুই, আর কিচ্ছু না। লেটস গো। এই তো, এটাই প্রিমিয়াম অ্যাকাউন্ট। আপনার নিজের অ্যাকাউন্ট কিন্তু এটা, এটা অন্য কারোর অ্যাকাউন্ট না। আবার দেখাবো। আচ্ছা, লিঙ্কটা কপি করে এনে, আচ্ছা আমি যে লিঙ্কটা এখানে গ্রুপে দিয়েছি, এই লিঙ্কটাকে এখান থেকে কপি করবেন। কপি করে এখানে এসে আপনার ব্রাউজারে ছাড়বেন। ব্রাউজারে ছাড়ার পরে সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন। এর আগে আপনার জিমেলটা এখানে লগ ইন থাকতে হবে। জাস্ট একটা ক্লিক করবেন, হয়ে যাবে সাথে সাথে, ক্যানভা প্রিমিয়াম হয়ে যাবে। ঠিক আছে, ভেরি সিম্পল, হয়ে গেছে। ওয়াও, গুড। আচ্ছা, এই যে নেন লিঙ্কটা, এটাই লিঙ্ক। হ্যাঁ, ওকে। তো ক্যানভা প্রোর কিন্তু দাম অনেক ছিল, এবং 1 মাস পর পর এটাকে রিনিউ করা লাগে, বা 1 মাস পর পর ট্রায়াল নেওয়া লাগে, অনেক ঝামেলা। তো একবারে যদি লাইফ টাইম হয়ে যায়, তাহলে কি ভালো হয় না বলেন? ভালো হয়, তাই না? ওকে। তো এই ক্যানভাতে যখন আসবেন তখন আপনি অনেক ইমেজ পাবেন। ইমেজ গুলো কিভাবে পাবেন জানেন? এই যে এখান থেকে ক্রিয়েট ডিজাইন, তারপরে যে কোনো একটা কিছু এখান থেকে সিলেক্ট করবেন আর কি। হ্যাঁ, এখান থেকে আমি এই যে ওয়ালপেপার সিলেক্ট করি আর কি। এই সাইজটা অনেক ভালো একটা সাইজ। তারপরে এই জায়গায় আসার পরে এখান থেকে আহ ফটোসে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করে এখানে সার্চ দিবেন আপনার টপিকের উপরে, যেরকম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই টপিকের উপরে এখানে সার্চ দিবেন। সার্চ দিলে আপনাকে অনেক ফটো দেখাবে। এই যে কত ফটো দেখছেন। আবার আরেকটা পেজ নেবেন, এই পেজের মধ্যে আবার আরেকটা ফটো ছাড়বেন, আরেকটা পেজ নেবেন, এবং এত সুন্দর সুন্দর ফটো আছে, মানে গ্যারান্টি দিয়ে বলতেছি এই ফটো আপনারা গুগলে পাবেন না। এবং এইরকম হাই কোয়ালিটির এবং এরকম সাইজের ফটো গুগলে আপনারা পাবেন না। ঠিক আছে, everything you can design it from here, and everything you can manage it. এখন জাস্ট ইমেজ গুলো কয়েকটা পেজে নিলাম, তারপর ইমেজ গুলোকে একটু এই বড় বড় সাইজ করবো, বড় বড় একটু সাইজ করে বড় করবো ইমেজ গুলোকে। ইমেজ গুলোকে একটু সাইজ করবো, কারণ আমার কপিরাইট ফ্রি ইমেজ লাগবে, এগুলো কপিরাইট নাই, বুঝছেন? যেহেতু আমি প্রিমিয়াম ইমেজ নিচ্ছি। হ্যাঁ, 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 এগুলো আপনি ওয়ার্ডপ্রেসে দিতে পারবেন। ওয়ার্ডপ্রেসে আপনার পোস্টের মধ্যে ইউজ করতে পারবেন এই ইমেজ গুলো, কোনো ঝামেলা নেই।
ইমেজগুলোর সাইজ দেখছেন এক একটা ফাটতেছে কি বলেন, এত যে বড় করতেছি ফাটতেছে, ফাটে না কিন্তু। সাইজের মধ্যে নিয়ে আসলাম, হ্যাঁ, প্রত্যেকটা। তারপর এখানে এসে ডাউনলোডে ক্লিক করবেন, করার পরে এখান থেকে ডাউনলোড অল, সবগুলো পেজই ডাউনলোড করে নেন, সবগুলো ইমেজ একসাথে ডাউনলোড হয়ে যাবে। লিঙ্ক পরে অ্যাড করবেন। আচ্ছা, ডাউনলোড হোক। আমার একটা কল এসেছে। হ্যালো, 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 আসসালাম। হ্যাঁ, ও ভাইয়া, হ্যাঁ, ভালো আছি। আমি ক্লাস আচ্ছা, হয়ে গেছে। এখন দেখেন এগুলোকে আমি বাইরে নিয়ে আসি, ডেস্কটপে নিয়ে আসি। এগুলোই হচ্ছে ভেতরের আমার সেই ইমেজগুলো। দেখেন আমি ইমেজগুলোকে পেয়ে গেলাম, তাই না? এবং ইমেজগুলোর সাইজ, ইমেজগুলোর কোয়ালিটি, মানে এক কথায় জাস্ট ওয়াও, তাই না? প্রত্যেকটাই প্রিমিয়াম এবং কপিরাইট ফ্রেন্ডলি, কোনো কপিরাইট নাই ইমেজগুলোর মধ্যে। এখন এই ইমেজগুলোকে আমি এই কিওয়ার্ড দিয়ে রিনেম করবো আর কি। যেহেতু এগুলো পিএনজি ভার্সনে আছে, কি হলো বুঝলেন না? তো এক একটা ইমেজকে এক একটা কিওয়ার্ড দিয়ে আমি রিনেম করবো আর কি। ও শিট, এরকম অনেকগুলো কিওয়ার্ড দিয়ে এগুলোকে আমি রিনেম করবো। নিজের নামে র্যাঙ্ক করানোর সময় কিন্তু ঠিক একই কাজ করতে হবে। আপনার নিজের ইমেজগুলোকে নিজের নামে র্যাঙ্ক অপটিমাইজ করবেন, ঠিক আছে? আচ্ছা, ডাবল ইয়ে হয়ে গেছিল। কয়েকটা কিওয়ার্ড দিয়ে রিনেম করলাম। আমি চাইলে আরো বেশি ইমেজ নিতে পারতাম, আপনারা বেশি ইমেজ নেবেন বা ক্লায়েন্ট দিয়ে দিবে, আসলে ইমেজ টিমেজ সবকিছু ক্লায়েন্ট দিয়ে দিবে, বুঝছেন? সব দিয়ে দিবে।
হ্যাঁ, আপনাদের নামে লিখতে হবে এবং জেপিজি ফরম্যাট করতে হবে। এগুলো পিএনজি ফরম্যাটে আছে জন্য এগুলো আর অপটিমাইজ করা গেল না, বুঝছেন? না হলে এগুলোকে ভেতরে যে আরো অনেক কাজ করতে হবে। অথবা চাইলে এখান থেকে জেপিজি ফরম্যাটে নিতে পারতাম আমি। এখানে ক্লিক করা উচিত ছিল জেপিজি ফরম্যাটে, একটু হয়ে গেল। জেপিজি করা উচিত ছিল। আমি কি তাহলে জেপিজি দিয়ে দেখায় দিব আবার নতুন করে? আমার সময় অনেক বেশি লেগে যাবে। ক্রপ করে জেপিজি করা যায় কিন্তু আসল জেপিজি পাওয়া যায় না, বুঝছেন? আচ্ছা, একটা দেখাই দিই জেপিজি করে, একটা বা দুটো দেখাই দিই, ঠিক আছে? যে এগুলো হচ্ছে জেপিজি ফরম্যাটে আছে। প্রপার্টিসে গেলে এখানে দেখা যাবে এই যে জেপিজি ফরম্যাট। এখানে দেখেন ডিটেলস দেওয়ার জায়গা আছে, দেখছেন? কিন্তু পিএনজি তে কিন্তু দেখেন এই ইমেজ গুলোতে ডিটেলস দেওয়ার জায়গা নেই। এই দেখেন, নাই, দেখছেন? নাই, এগুলো পিএনজি। পিএনজির অনেক সমস্যা আছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এইটুকু কাজ একটু কষ্ট করে আবার নতুন করে করি। আমরা জেপিজি গুলোকে লিস্ট করি, টার্গেট করি, হ্যাঁ? অথবা 2 মিনিট বেশি লাগবে। জেপিজি করি তাহলে এই ইমেজটাকে প্রথমে রিনেম করবেন, করার পরে আবার প্রপার্টিসে যাবেন, যার পরে ডিটেলসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ইমেজটার টাইটেল দিবেন, ইমেজটার সাবজেক্টও সেম দিতে পারেন, রেটিং দিবেন, দেওয়ার পরে ইমেজটার ট্যাগ দিবেন, ট্যাগ। আর এখানে অথরের জায়গায় এসে আপনি এই ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন। তারপর এখান থেকে কপিরাইটও দিয়ে দিতে পারেন, কপিরাইটও আপনি এখানে নাম দিয়ে দিতে পারেন। কপিরাইট হচ্ছে আপনার ওয়েবসাইটের ডোমেইনের নামটা, byfansinstant.com, তারপরে অ্যাপ্লাই। ইমেজটা ফুল অপটিমাইজড হয়ে গেল। ঠিক দ্বিতীয় ইমেজও একইভাবে, দ্বিতীয় ইমেজ একইভাবে আপনি এভাবে করেন। প্রথমে এটাকে রিনেম করে নেবেন, রিনেম করার পরে আবার প্রপার্টিসে ডিটেলসে যাবেন, যার পরে আবার এখানে টাইটেল দিবেন, সাবজেক্ট দিবেন, রেটিং দিবেন, ট্যাগের জায়গায় কিওয়ার্ডটা দিবেন, আর এখানে কপিরাইটের জায়গায় এসে সেম জিনিস। অথর না দিলেও হবে। হুম। অথবা যদি চান তাহলে এটাকে কপি করে অথরের জায়গায় বসায় দিয়ে দিতে পারেন। হুম। এরপরে এগুলো হয়তো বা আমরা অথর টথর আর বেশি দিব না, যে তাতে সময় কম, আপনারা এগুলো দিয়ে নিবেন আর কি সবকিছু। আর যদি নিজের ইমেজ হয় তাহলে অথরের জায়গায় নিজের নাম দিবেন আর কি। একটা দিবেন এখানে, এটাকে 5 স্টার দিয়ে অ্যাপ্লাই, ওকে। তারপর এটাকে ঠিক সেম।
প্রথমে রিনেম করবেন, প্রপার্টিসে যাবেন, ডিটেলসে যাবেন, টাইটেল দিবেন, সাবজেক্ট দিবেন, রেটিং দিবেন, তারপর ট্যাগ দিবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন, কাজ শেষ। ঠিক আছে? ইউআরএল কোনটা দিবেন? হ্যাঁ, ইউআরএল হচ্ছে আপনি যে ওয়েবসাইটকে টার্গেট করে কাজ করতেছেন। আর এখানে কপিরাইটে আপনি নিজের নাম দিতে পারেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। অথর হচ্ছে এই ইমেজটা তুলেছে কে বা ইমেজের মালিককে, সে হচ্ছে অথর। আর কপিরাইট হচ্ছে ইমেজটা যদি কেউ কপি করেও, কিন্তু এই ইমেজের মূল যে কপিরাইটের অনার সেটা কে হবে আর কি। আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম আর কি এই জায়গায়। ঠিক আছে? কনভার্টার দিয়ে কনভার্ট করলেও হবে, এক্সটেনশন বদলাইলে হয় না ভাই। আপনি যতই বলেন, বদলায় দেখেন, হয়তোবা এক্সটেনশনটা চেঞ্জ হবে, কিন্তু এই যে ভেতরের যে ফিচার গুলো না, এই ফিচার গুলো পাবেন না। ঠিক আছে? ফিচার গুলো পাবেন না, যে ফিচার গুলো আপনি পাচ্ছেন এই ফিচার গুলো পাবেন না। আচ্ছা, তাহলে চলেন আমরা হোম পেজের ওই পিএনজি গুলোকে ডিলিট করে দেই। পিএনজি গুলোকে আমরা রাখবো না, আমাদের দরকার হচ্ছে কি, আমাদের জেপিজি দরকার। হ্যাঁ, তাহলে আমরা আরেকটু রিভিউ করে আসি আমরা প্রথম থেকে কি কি করেছি। আচ্ছা, গুগল আপলোড দিলে কোনো ইউআরএল দেওয়ার দরকার নেই। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন, অথবা আপনার নিজের যদি ইমেজ হয় তাহলে আপনার নিজের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন। তো আমাদের অনেকেরই তো ওয়েবসাইট থাকবে, বা আমাদের অনেকের ব্লগ সাইট থাকবে, ব্লগ স্পট থাকবে, তাই না? আমরা চাইলে এখানে সেগুলো দিতে পারবো। অথবা যদি তা না থাকে তাহলে কিছু না দিলেও হবে, সমস্যা নেই। আর যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে ক্লায়েন্টের ইউআরএলটা দিবেন। হ্যাঁ। হুম, সব দিতে পারবেন। এখন এই ইমেজ গুলোকে র্যাঙ্ক করার প্রসেস শুরু করতে হবে। আমি কিছুই করিনি, আমি শুরু থেকে একটা রিভিউ করে আসি। আমি জাস্ট কিছু কিওয়ার্ড বেছে নিয়েছি, এবং আমি কয়েকটা ইমেজ নিলাম এবং ইমেজ গুলোকে অপটিমাইজ করলাম। মানে 2 নাম্বার ধাপ আমি সম্পন্ন করলাম। প্রথম ধাপ হচ্ছে আমাকে কিওয়ার্ড বেছে নেওয়া, 2 নাম্বার ধাপ হচ্ছে আমার কিছু ইমেজ বেছে নেওয়া। ইমেজ গুলো আমি ক্যানভা থেকে নিয়ে এসেছি, এবং ইমেজ গুলোকে আমি এই কিওয়ার্ড দিয়ে রিনেম করেছি এবং অপটিমাইজ করেছি। এটুকু তো আপনারা সবাই দেখলেন। এখন চলেন এই ইমেজ গুলো র্যাঙ্ক করার প্রসেসে আমরা চলে যাই। এই ইমেজগুলো র্যাঙ্ক করানোর জন্য কিছু ওয়েবসাইটের সাথে আমরা পরিচিত হব। তো এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছি, যে ওয়েবসাইটে ইমেজ আপলোড করলে সেই ইমেজগুলো গুগলে র্যাঙ্কে চলে আসে। slideshot.net, ইউটিউব, পিন্টারেস্ট, টুইটার, ফ্লিকার, লিঙ্কডইন, এই এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি র্যাঙ্কে চলে আসে, তাই না? তো এখানে আমরা প্রথমে আপলোড করব হচ্ছে ফ্লিকারে। তো ফ্লিকার কি? ফ্লিকার হচ্ছে একটা ইমেজ সাবমিশন ওয়েবসাইট, যেখানে ইমেজ সাবমিট করা যায়। হ্যাঁ, যেখানে ইমেজ সাবমিট করা যায়। ওকে, তো এটা হচ্ছে একটা আহ আচ্ছা, এটা হচ্ছে একটা ইমেজ সাবমিশন ওয়েবসাইট, এখানে ইমেজ সাবমিট করা যায়। তো আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন আর কি। আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করতেছি।
পাসওয়ার্ড মনে হয় ভুলেই গেলাম। আহ, তাহলে ফরগেটই মারি। আমার অ্যাকাউন্টের রিজন পাসওয়ার্ড মনে হয় ভুলে গেছি সম্ভবত। না, ফ্লিকারে আপলোড দিয়ে কোনো ইমেজ ইনকাম অপরচুনিটি নেই। আরে বাবা, বুঝলাম না। এই কারণেই মনে হয় আজ পর্যন্ত ইয়াহু কিছু করতে পারে নাই। এটা হচ্ছে ইয়াহুর অ্যাকাউন্ট, বুঝছেন? ইয়াহুর ওয়েবসাইট এটা। ইয়াহু এই কারণে কিছু করতে পারেনি আজ পর্যন্ত। এত বড় একটা নামি দামি ওয়েবসাইট, মানে সেই ওয়েবসাইটের সমস্যাগুলো দেখছেন? আচ্ছা, যাই হোক, আমরা তাহলে ফ্লিকারকে বাদ দিচ্ছি, আমরা একটা অ্যাভয়েড করি, হ্যাঁ। ওকে। তো আমরা তাহলে এই ইমেজ গুলো র্যাঙ্ক করাবো কিভাবে? আমরা সবার প্রথমে এই ইমেজ গুলো আপলোড করবো হচ্ছে পিন্টারেস্টে। তো পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট হচ্ছে একটা ইমেজ সাবমিশন ওয়েবসাইট বা ফটো পিন করার ওয়েবসাইট। হ্যাঁ, বানানো সম্ভব। তো পিন্টারেস্ট একটা ফটো সাবমিশন ওয়েবসাইট। তো পিন্টারেস্টে আপনারা খুব সহজেই অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। তারপর এখানে আপনারা জাস্ট লগ ইন করে ফেলবেন। তো এখানে লগ ইন যখন হয়ে যাবে, তখন এখান থেকে অ্যাকাউন্টে ঢুকবেন। অ্যাকাউন্টে ঢোকার পরে এই যে এই জায়গাটা দেখতেছেন, এখান থেকে একটা বোর্ড ক্রিয়েট করবেন ওই সেম নামে। ঠিক আছে? আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নামের একটা বোর্ড তৈরি করব। ওকে, গ্রেট। এই বোর্ডটা যখন ক্রিয়েট হয়ে যাবে, আমরা এখান থেকে কিছু ইমেজ চাইলে আমাদের বোর্ডে ঢুকাইতে পারি। তো আমরা ঢুকাবো না, বোর্ডটা আমরা ব্ল্যাঙ্কই রাখবো। হ্যাঁ, রাখার পরে এখান থেকে দেখেন বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা আবার প্লাসে ক্লিক করব। ও না, সরি, এখান থেকে না, আবার হোমে চলে যাব, প্রোফাইল। তারপর এখান থেকে আমরা পিনে ক্লিক করব। পিনে ক্লিক করার পরে আমরা এখান থেকে বোর্ডটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাই সিলেক্ট করব। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিলেক্ট করার পরে এখানে আমরা ফটোগুলোকে আপলোড দিয়ে দেব। একটা একটা করে আপলোড দিতে হবে। তো এই ফটো টাইটেলটা প্রথমে আমরা দেব এখান থেকে। এখানে আমাদের একটু কনভার্সন এআই এর হেল্প নিতে হবে। কনভার্সন এআই আমাদেরকে এই ব্যাপারে অনেক হেল্প করবে। আমরা এখান থেকে
কনভার্সন এআই লগ ইন করি। কি হলো, কনভার্সন এআই সাদা হয়ে আছে কে? রাগ করছে মনে হয়। আপনার প্রশ্নটা বুঝি নাই আমি। কেউ যদি নিজের নামে আহ আচ্ছা, কেউ যদি নিজের নামে করতে চায় এটা তাহলে পারবে। এখানে আমি যেরকম অন্য কোম্পানির ইমেজ নিয়েছি, এখানে জাস্ট তার নিজের ইমেজ গুলো নিতে হবে, বুঝছেন? তারপর এখান থেকে ডক টেমপ্লেট, টেমপ্লেটে আসার পরে এখান থেকে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আসার পরে এখান থেকে পিন্টারেস্টের পিন টাইটেল এন্ড ডিসক্রিপশন। তারপর এখান থেকে টেল আস অ্যাবাউট দ্য পিন, পিনটা কি সম্পর্কিত এটা বলে দিতে হবে। সার্ভিস প্রোভাইডার ইউএসএ বা এনবিটি, কোম্পানির নাম হচ্ছে বাই ইনস্ট্যান্ট, টোন অফ ভয়েস সেম, জেনারেট। পিন্টারেস্ট যদি ক্লায়েন্ট দেয়, ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকবেন, আর যদি আপনার হয় তাহলে আপনি করে নেবেন। ডেস্টিনেশন লিংকের জায়গায় আপনি আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন, এইভাবে জাস্ট ওয়েবসাইটটা দিবেন, দিয়ে সেভ হয়ে গেল। এখন এটাকে সেন্ডে ক্লিক করতে পারেন, সেন্ডে ক্লিক করে এই ফটোটাকেই আপনি ফেসবুক, টুইটার এবং কয়েকটা জায়গায় শেয়ার দিবেন। এবং এখানে আমরা দেখতেছি যে জায়গাগুলোতে শেয়ার দেওয়ার কথা, এখানে টুইটার, লিঙ্কডইনে শেয়ার দিবেন এই ফটোটা। এই ফটোটা আপনি ফেসবুকে শেয়ার দিবেন, অ্যাটলিস্ট যে কয়টা এখানে দেখতে পাচ্ছেন সে কয়েকটা জায়গায় শেয়ার দিবেন। এই ফটোটাকে টুইটারে শেয়ার করে দেন।
দেখেন চলে এসেছে ফটোটা। এই ফটোটার সবকিছু এখানে এসেছে। এখন জাস্ট এর সাথে চাইলে ইমেজটাকে অ্যাড করে দিতে পারতাম। এটা কোন ইমেজ যে ছিল, প্রথমেই মনে হয় এটা সম্ভবত, এটা ইমেজটাকে অ্যাড করে দিতে পারেন। তারপরে টুইট, দেখেন ইমেজটা টুইটারে শেয়ার হয়ে গেল। সেম ইমেজটা ফেসবুকেও শেয়ার দেন, কোন একটা পেজ বা কোন একটা গ্রুপ বা হোয়াটএভার যে কোনো একটা জায়গায় এটাকে শেয়ার দিতে পারেন। তো নিউজ ফিডে শেয়ার দিব না, এটা শেয়ার টু ইন গ্রুপ বা পেজ, যে কোনো একটা পেজে দিয়ে দিতে পারেন, বা যে কোনো একটা গ্রুপ যেটা আপনি বেশি একটা চালান আবার চালান না, এরকম। আমার কথা হচ্ছে যেটা শেয়ার হলেই হলো, এরকম একটা জায়গায় শেয়ার দিবেন। তো এইভাবে আপনি আবার এই একই বোর্ডে ব্যাক আসবেন। ব্যাক এসে আবার এখান থেকে আরেকটা নতুন পিন আবার নতুন করে অ্যাড করবেন আর কি। ওয়ান পিন, একটা পিন দেওয়া আছে এই জায়গায়, আরো পিন এখান থেকে অ্যাড করবেন। হ্যাঁ, এই তো এইভাবে আপনি যত কাজ করবেন আপনার মোটামুটি ওই মানে ইমেজটার ভিজিবিলিটি তত বাড়বে। ঠিক আছে। আবার আরেকটা পিন ঠিক সেম ভাবে দ্বিতীয় ইমেজটাকে নেবেন। দ্বিতীয় ইমেজটার ডিটেলস আবার হচ্ছে কনভার্সন এআই থেকে নিয়ে এসে দিবেন, টাইটেল টাইটেল যেখানে দেখেন সেম। তারপর এখানে থেকে ডেস্টিনেশন লিংক দিবেন। হুম, সেভ দিয়ে ঠিক সেম এই ফটোটাকেও আবার আরো দুই জায়গায় শেয়ার দিবেন। হ্যাঁ, আবার এটাকে সেন্ডে ক্লিক করে আপনি এটাকে আবার টুইটার, হোয়াটসঅ্যাপে বা এই লিঙ্কটা কপি করে এটা লিঙ্কডিনেও দিতে পারেন। যত জায়গায় পারেন এটাকে শেয়ার দিবেন। হুম, এবং এই জায়গাগুলোতে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট তো দিলাম। ইউটিউবে ধরে আপনি দুই একটা ভিডিও দিলেন, ভিডিও থাম্বনেইলে ইমেজ গুলো ঢুকাই দিলেন। ঠিক আছে, ভিডিও থাম্বনেইলে ঢুকাই দিলেন। স্লাইড শট ডট নেটে যায় এটাকে শেয়ার করে দিয়ে আসলেন। শেয়ার ডট নেট, এটা কি? স্লাইড শট ডট নেট হচ্ছে একটা আপনার স্লাইড শেয়ারের ওয়েবসাইট। এখানে প্রথমে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার আগে অবশ্যই আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে, তাছাড়া হবে না। এখান থেকে লিঙ্কডইন প্রোফাইল যখন নেবেন তারপর এখান থেকে আপলোড করে দিবেন আপনার ইমেজগুলো। লিঙ্কডইন দিয়ে আগে লগ ইন করে নিতে হবে, তারপর এখান থেকে ইমেজ দিয়ে আপনি আপলোড করে দিবেন। জাস্ট অনেক সিম্পল এটা। ভেরিফিকেশন কোড গেছে, খুবই বিরক্তিকর। থাক, এখন আর এটা দেখাবো না, অলরেডি অনেকটাই টাইম চলে এসেছে। তো এরকম ফটোগুলো এখানে আপলোড করে দিবেন। এই যতগুলো ফটো আছে সবগুলো ফটো এখানে আপলোড করে দিবেন। এই পিন্টারেস্টের মধ্যে আপলোড করে দিবেন। এগুলো যতটা সম্ভব শেয়ার করবেন। এভরিথিং জাস্ট করবেন এভাবে। সপ্তাহ দুয়েক সময় লাগবে আর কি। 2 সপ্তাহ পরে দেখবেন যেগুলো অটোমেটিক্যালি র্যাঙ্কে চলে চলে এসেছে ইমেজগুলো। যখন এই ধরনের টপিক দিয়ে কেউ সার্চ দিচ্ছে বা যখন এই ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে কেউ সার্চ দিচ্ছে, ইমেজ গুলো ফার্স্ট পেজে আস্তে আস্তে শো করা শুরু করে দিয়েছে আর কি। হ্যাঁ, এবং পিন্টারেস্টে দিলে ধরেন যে অনেকটাই আপনি পসিবিলিটি বেড়ে যাবে ইমেজটা গুগলে র্যাঙ্ক করার ফার্স্ট পেজে।
তো এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আপনাদের। এই বাকি 10-15 মিনিট কোশ্চেন আনসার দেবো। ক্লাসটা খুবই সিম্পল, কিছুই না। আমি আবার একটু ছোট করে রিভিউ করতেছি। আমাদের আজকে ক্লাসের টপিক ছিল হচ্ছে ইমেজ এসইও। ইমেজ এসইও করার জন্য যে দুইটা জিনিস প্রয়োজন হয় সেটা হচ্ছে ইমেজের কিওয়ার্ড এবং কিছু ইমেজ। আপনি যদি নিজের নামে র্যাঙ্ক করাতে চান তাহলে নিজের নামে আপনি কয়েকটা ইমেজ, নিজের নামে কয়েকটা কিওয়ার্ড এখানে বেছে নেবেন। ধরেন যদি নিজের নামে করতে চান তাহলে এরকম, আমি যেরকম আমার নাম দিয়ে এরকম আমার ইমেজ গুলো অপটিমাইজ করেছি। হ্যাঁ, এরকম একটা কিওয়ার্ড হতে পারে। তারপরে আমার আহ, মানে একটা কিওয়ার্ডকে ভেঙে কিন্তু অনেকগুলো বানাতে পারি আমি। হ্যাঁ, তারপরে আমার ভার্সিটির নাম ট্যাগ করতে পারি। তারপরে আমি আমার আহ, আমি আমার যে প্রফেশনাল ট্যাগ করতে পারি, এসইও এক্সপার্ট। এখন দেন কয়টা কিওয়ার্ড হয়ে গেল, 4টা হয়ে গেল না? হ্যাঁ, তারপরে আমি আমার ঠিকানা অ্যাড করতে পারি নামের সাথে, বিভিন্ন ভাবে কয়েকটা কিওয়ার্ড অ্যাড করতে পারি। করে আমার 5-6টা ইমেজ নিব, নিয়ে ইমেজ গুলো আমি পিন্টারেস্টে আপলোড করে দিব, দিয়ে পিন্টারেস্ট থেকে বিভিন্ন জায়গায় শেয়ার করে দিব, এরকম। আচ্ছা, প্রশ্ন, হ্যাঁ বলতেছি। আর যদি অন্য কোনো মানুষের ইমেজ হয় তাহলে তার কাছ থেকে ইমেজ গুলো চেয়ে নিবেন। আর যদি ইমেজ গুলো সে না দেয় তাহলে আমি জাস্ট এমনি উদাহরণ হিসাবে এখান থেকে ক্যানভা থেকে ইমেজ গুলো নিয়ে দেখালাম। আপনার যে ক্যানভা থেকে নিয়ে দিতে হবে এরকম না। ক্লায়েন্ট সব সময় ইমেজ দিয়ে দেয়, তো আপনার একদমই হেডেক নাই এটা নিয়ে। কোনো হেডেকই নাই যে আপনি ক্যানভা থেকে এসে ইমেজ নিতে হবে। ইমেজ ক্লায়েন্ট দিয়ে দেয়। হ্যাঁ, আমি জাস্ট আপনাদের উদাহরণ হিসেবে জিনিসটা দেখাইছি। তো এখন প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। ভাইয়া আমরা যারা নিউ তাদের জন্য কিছু উপদেশ দেন না? নতুন যারা আছেন তারা এই যে নিজের নামে করবেন, নিজের কয়েকটা ফটো নেবেন এবং নিজের কয়েকটা কিওয়ার্ড নেবেন, নিয়ে জাস্ট আপনারা পিন্টারেস্টে আপনাদের ইমেজ গুলো আপলোড করে দিবেন। হ্যাঁ, আর ডেস্টিনেশন লিঙ্কের জায়গায় আপনারা আপনাদের নিজেদের কোনো একটা ফ্রি ব্লগ সাইটের লিংক দিয়েন। হ্যাঁ, অথবা ইউটিউব চ্যানেলের লিংক দিয়েন, বা যে কোনো কিছু একটা দিলেই হবে। খুবই সিম্পল। পিন্টারেস্ট সহ আর কয়েকটা জায়গায় আপলোড করবেন, টুইটারে শেয়ার করবেন, লিঙ্কডইনে শেয়ার করবেন ইমেজটা, ইউটিউবে ভাই একটা এই চ্যানেল খুলবেন, চ্যানেল খুলে ইউটিউবের প্রোফাইল পিকচারের সাথে আপনার ইমেজ গুলো এড করে দিবেন, হয়ে গেল। ভাইয়া এই শেয়ার করার মানে কি? মানে যে বলতেছেন শেয়ার করবেন। হ্যাঁ, বুঝতে শেয়ার করলে আমাদের কোনো ইয়ে আসবে কি নাকি? মনে করেন আমি আমার ছবিটা ফেসবুকে শেয়ার করবো, তো এখান থেকে আমি পিন্টারেস্টে নিয়ে যে ওখান থেকে লিঙ্ক কপি করে ফেসবুকে শেয়ার করলাম, ইনস্টাগ্রামে শেয়ার করলাম, টুইটারে শেয়ার করলাম। হ্যাঁ, তো এক্ষেত্রে সাপোজ কয়েকজন সার্চ দিল, তো এটা কি আমার ফার্স্ট পেজে আসবে, গুগলে ফার্স্ট পেজে আসবে? আসবে আসবে। 15 দিনের মতো সময় ভাইয়া লাগবে। ভাইয়া হ্যাঁ, ভাইয়া শেয়ার করার মানে কি? মানে এই যে বলতেছেন যে শেয়ারটা করলাম, লিঙ্কটা কপি এখন করে আমাদের নিয়ে শেয়ার শেয়ার করে করা দিবেন। মানে, শেয়ার করা মানে ওইখানে যে পোস্ট করা, বুঝতে পারছেন এখন? শেয়ারটা করলাম, এরপর ফার্স্ট আচ্ছা পেজে স্যার, আসবে, তখন আমি আমাদের আমি বলছিলাম যে আমার ইয়েটা দেখার জন্য এই আমি তো স্ক্রিন মানে শটটা দিতে পারতেছি না, চ্যাটিং এ কোথায় দেবো? ও আচ্ছা, আপনার স্ক্রিনশটটা দিতে ভাইয়া পারতেছেন না। বায়ার যদি পিকচার দেয় তাইলে ইমেজ দিয়ে দেয় তাইলে তো বায়ার এই যে কিওয়ার্ডটা তো দিয়া দিবেন না নাকি? এখানে তো স্ক্রিনশট দেওয়ার কোনো ইয়ে নেই। আর কিওয়ার্ড ভাইয়া সহ সবকিছু দিয়ে দিবে। ওহো, বলতো আমাদের শেয়ারটা করলাম মানে পিকচার র্যাঙ্ক করার জন্য নাকি? হ্যালো ভাইয়া, একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। ওই আপনি কি স্ক্রিনশট দিতে পারতেছেন না? স্ক্রিনশটটা তো এই চ্যাটিং এ তো সাপোর্ট করতেছে না, কোথাও তো স্ক্রিনশট দেওয়ার কোনো অপশন পাচ্ছি না এখানে। আচ্ছা, আমি শিখাই দিই, দেখেন। গুগলে সার্চ দিবেন যে স্ক্রিন না, স্ক্রিনশট তো হয়ে গেছে, কিন্তু আমি আপলোড, আপনাকে আপনাকে কিভাবে শেয়ার করব এখন? আপলোড, এই যে এই সাইটটাতে আপনি আপলোড করবেন। আপলোড করলে আপনাকে একটা লিংক দিব, লিংকটা আমাকে দিলেই হবে। আচ্ছা আচ্ছা, ও, আমি এখন দিতেছি তাহলে। স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বল। আমি আমার আইএলটিএস এক্সামের জন্য 3-4টা ক্লাস আমি আসলে একদমই করতে পারিনি মনোযোগ দিয়ে, জাস্ট আমি সময় কাটিয়েছি আর কি। তো এই জন্য আমার যে গ্যাপটা হয়েছে, এটার কারণে কি আমার এই পরবর্তী ক্লাসগুলো মানে আমি খালি ভিডিও ফলো করলেই কি হবে? কাজগুলো কি টোটালি শিখতে পারবো? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কি আমার সবগুলা মানে সাইটে কি আমার
প্রোফাইল থাকতে হবে যদি আমি এই ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করি সবগুলো? সাইটে লাইক ফেসবুক, আপনার টুইটার, ইনস্টাগ্রাম, হ্যাঁ হ্যাঁ, এগুলো থাকতে হবে মাস্ট? আপনার ইমেজটা? না না না, প্রোফাইল আইডি। ও হ্যাঁ, প্রোফাইল থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট খুললে ওয়েবসাইটের নামে সবগুলো সোশ্যাল প্রোফাইল থাকতে হবে, মানে প্রত্যেকটাতে, মানে ফেসবুকে, ইনস্টাগ্রামে প্রত্যেকটাতে সব আমার জায়গায় আলাদা থাকতে আলাদা হবে। করে হ্যাঁ থাকতে হ্যাঁ, হবে। ভাইয়া এটা compulsory। এক নামে একই একই ইউজার নেমে থাকতে হবে সব। যদি আপনি না পান তখন আপনি ইউজার নেমটাকে একটু চেঞ্জ করতে পারেন, ভাইয়া কিন্তু থাকতে হবে। একজন বলতেছে নেট থেকে একটা ডোমেইন যেটা কিনেছি। বলেছিলাম, আরেকটা হ্যাঁ হ্যাঁ, যেটা বলেছিলাম ভাইয়া, যে ওই যে মানে আমার যে কয়েকটা গ্যাপ হয়েছে, মিনিমাম 5-8টা। গ্যাপ গুলো ভিডিও দেখে করে নিতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নাই। আরেকটা যেটা হচ্ছে, আর ভাইয়া মানে এই কাজগুলো আসলে কারা দেয়, মানে এটা ক্লায়েন্ট কারা? ওই কাজগুলো কারা দেয়? এই কাজগুলো এই যে যখন ফাইভারে কাজ করবেন তখন এই কাজগুলো পাবেন, এখান থেকে ক্লায়েন্টরা দেয়। যখন ইমেজ এসইও লিখে সার্চ দেন, অনেক গিগ আছে, অনেক ইমেজেস এর কাজ করে। বুঝছেন? এই যে আই উইল ডু এসইও, শো ইওর ইমেজ অন গুগল ফার্স্ট পেজ। এই যে এরকম নাম দিয়ে সার্চ করি, ইমেজ ফার্স্ট পেজে এনে দিবে। কি কি দরকার হবে? নাম, ইউজার নেম এবং ফটো, এই তো এগুলো। এখন তো ভাইয়া আমরা ক্লায়েন্ট পাবো না। ভাইয়া একটা প্রশ্ন, হ্যাঁ ভাই হ্যাঁ আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া আমি ফাইবারে ডাটা এন্ট্রি নিয়ে কি অ্যাকাউন্ট খুলছি, তো এটাতে আমি অ্যাক্টিভ থাকি না, যদি না থাকে কোনো প্রবলেম হইব? এখন মেসেজ যদি দেয়, মেসেজের রিপ্লাই না দিলে প্রবলেম হবে, অ্যাকাউন্টের রেসপন্স টাইম কমে যাবে। আর যদি অ্যাকাউন্ট এমনি খুলে রেখে দেন, কোনো গিগ টিক নাই, তাহলে আর কি গিগ আছে, করার আছে? দুইটা গিগ পাবলিশ করছি। মেসেজ আসে, মেসেজ আসে, একবার আসছিল, ওইটা খেয়াল রাখবেন মেসেজ আসে জি কিনা। আমার স্ক্রিন প্রিন্টটা দিছি, একটু চেক করুন প্লিজ। ভাই আমি পরবর্তীতে আবার কি অ্যাকাউন্ট খুলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবেন। আমি কানেক্ট করার পরেও এরকমই থাকে, অ্যাক্টিভ এই যে নাও। কানেক্ট ইউর র্যাঙ্ক ম্যাথে ক্লিক করবেন, হ্যাঁ, কানেক্ট করার পরেও এরকমই থাকে, কানেক্ট হচ্ছে না। তাহলে আপনি এটা প্রিমিয়াম ভার্সনে গেছেন। প্রিমিয়াম ভার্সন কানেক্ট না হলেও প্রবলেম নাই, সমস্যা নাই। আপনার দেখবেন যে কাজ করতেছে কিনা সবকিছু। আপনি যেখানে অ্যানালাইজ হচ্ছে না আর কি, বাকি তো ঠিক আছে, এমনি দেখা যায়। বাকি সব নাম্বারগুলো দেখা যাচ্ছে। অ্যানালাইজ এইভাবে হবে না। হ্যাঁ ভাই আমারও অ্যানালাইজটা অ্যানালাইজটা হয় না, অ্যানালাইজটা এখন হচ্ছে আপনার অনেক কাজ আছে। অ্যানালাইজটা করতে গেলে আপনার ওই গুগল সার্চ কনসোল আর গুগল অ্যানালিটিক্স এর সাথে অ্যাড করতে হয়। ও, তো ওইটা তো আমি আচ্ছা। আপনাদেরকে দেখাই নাই, এটা তো অ্যাডভান্স টপিক। ভাই ওই যে অ্যানালাইসে যে গুগল অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, ওখানে দিছিলাম অ্যালো দিয়ে অনেকবার আসলো, এরপরে সেম আসে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন, আমাদের তো এখন ক্লায়েন্ট পাবো না, বা ক্লায়েন্ট কোনো কাজ হবে না ফাইবারে যে অ্যাকাউন্ট না হয়। তো এখন আমাদের যে ওয়ার্ডপ্রেসে যে ওয়েবসাইটটা আছে ভাই, আমাদের ইমেজে যদি ওই লিঙ্কটা দিয়ে দেয়, তাহলে কি আমাদের মানে অন্যরা কি আমাদের ওই ওয়ার্ডপ্রেসটা দেখতে পারবে বা আমাকে ইমেজটা দেখতে পারবে? না, একটু আবার বলেন। এখন তো আমাদের ক্লায়েন্ট নাই, বা আমাদের ফাইবারে অ্যাকাউন্টও নাই। হ্যালো তো আমরা মনে করি আমার নিজের পিকচার হ্যালো ওই পিন্টারেস্টে দিয়ে ওখান থেকে মনে করি আমাদের ওয়ার্ডপ্রেসের লিংকটা দিলাম, মানে আমাদের ওয়েবসাইটের লিংকটা আর কি। কিন্তু ওইখান থেকে, হ্যাঁ ওইখান থেকে আপনার হয়তো বা ভিজিটর দিয়ে একটা আসতেও পারে, কিন্তু আপনার নাম লিখে তো কেউ সার্চ করে না, তাই না? হ্যাঁ তো সেটাই, আপনি আমার নাম, ভিজিটর কি করে পাবেন? হ্যাঁ, আমি সেটাই। এমনি আপনার ওয়েবসাইটের ডোমেইনটা গুগলে র্যাঙ্ক করার জন্য হয়তো বা এই কাজটা করতে পারেন। হ্যাঁ, অন্য মনে করেন যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে অন্য অন্য কোনো একটা, তখন কি আমাদের ওই সাইটে দেখতে পারবে, মানে আমাদের দেখতে ওয়েবসাইটে পারবে, দেখতে পারবে? দেখতে পারবে। আমাদের ওয়েবসাইট দেখবে কি? আমাদের তো ডোমেন নাই, মানে কেনা ডোমেন নাই, ফ্রি ডোমেন তো সব। ফ্রি ডোমেইন পরবর্তীতে হ্যাঁ। ফ্রি ব্লগ সাইট করে ব্লগ সাইটের লিংক দিন, তাহলেই হবে। গুগলে তো ওয়েবসাইট থাকতে হলে ডোমেন কিনতে হয় না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, গুগলে ওয়েবসাইট থাকতে হলে তো ডোমেন হোস্টিং কিনতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ডোমেইন হোস্টিং কিনতে হয়। হ্যাঁ, আমার একটা ইয়ে ছিল, আমি জাস্ট ভুলে গেছি। আপনার
র্যাঙ্ক ম্যাথের যে ইয়েটা ছিল ওয়েবসাইট ক্রিয়েট করার পর আমি র্যাঙ্ক ম্যাথে কিভাবে এটাকে করব, অ্যানালাইজ করব, একটু যদি কাইন্ডলি বলতেন। এই এটা স্ক্রিনশট আমার অন পেজেসের ক্লাসটা দেখিন ভালো করে আর কি। আমার র্যাঙ্ক ম্যাথের কাজটা হয়েছে কিনা একটু দেখ। দেন এই যে এইভাবে ডিটেলস গুলো জি এটা তো আসছে কিন্তু অনেক কম আর কি, আরো বাড়ানো লাগবে, এইভাবে হবে না, কম কাজ হয়েছে কিন্তু অনেক কম। আচ্ছা ভেতরে ঢুকে দেখেন তো কি দেখায়। এটা কি ভাইয়া হ্যাঁ হ্যাঁ জি, একটা ইমেজ র্যাঙ্কিং করতে কতদিন সময় লাগে, যে এই যে এই এক গুগলে সপ্তাহ ফার্স্ট 2 পেজে আসতে? সপ্তাহের মধ্যেই হয়ে যায়। আর বুঝবো আজকের কিভাবে মতো ভাই যে এটা ক্লাসের ফার্স্ট টপিক পেজে আছে? শেষ তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ তাহলে ক্লাস কি লিভ করব? হ্যাঁ লিভ করেন আপনারা, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওকে আসসালামু ঠিক আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হ্যাঁ হ্যাঁ ওইটা বুঝবো কিভাবে যে এটা ফার্স্ট পেজে আসছে গুগলের? সার্চ দিবেন, সার্চ দিলেই পেয়ে যাবেন। যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানোর চেষ্টা করতেছিলেন সেই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দিবেন, তাহলেই চলে আসবে। হ্যাঁ খুবই সিম্পল। ভাইয়া ওয়েবসাইটের জন্য কেমন ডোমেইন ভালো হবে, কেমন প্রাইসের বা কেমন টাইপের, মানে কেমন টাইপের? আপনি যদি চান যে নিজের পোর্টফোলিও ওয়েবসাইট খুলতে চাচ্ছেন তাহলে নিজের নাম দিয়ে ডোমেইন কিনবেন। আর যদি চান যে না আমি একটা এজেন্সি খুলতে চাই যেটা থেকে ভবিষ্যতে সব ধরনের সার্ভিস দেওয়া যাবে, তাহলে আপনি যে কোনো একটা এজেন্সির নাম চিন্তা করে ডোমেইন রিসার্চ করে অ্যাভেলেবল আছে এরকম কিছু একটা পারচেজ করে নেবেন। নিচের জন্য কিনলে কেমন, মানে কেমন প্রাইসের হলে মোটামুটি ভালো হয়? ও আচ্ছা আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে নেমচিপ নামের একটা ওয়েবসাইট আছে, এখানে মোটামুটি কম দামে ডোমেইন এবং হোস্টিং কিনতে পাওয়া যায়, বুঝছেন? তো এখানে ডোমেইনের দামটা নেয় হচ্ছে সব মিলায় $9 সলিউশন নেয়, আর হোস্টিংটা নেয় হচ্ছে $18। এই তো এরকম দাম পড়ে। আপনার $27, প্রায় 2450 টাকা বা 25 টাকার কাছাকাছি প্রাইস পড়ে, একবার ডলারে কনভার্ট, ব্যাংকের রেট এটা সবকিছু দিয়ে। হ্যাঁ ভালো হবে? এর চেয়ে একটু বেশি প্রাইস হলেও সমস্যা নাই, একটু মোটামুটি রকম এটা ভালো হবে? আপনি কয়টা ওয়েবসাইট চালাবেন? একটাই তো। হ্যালো, হ্যাঁ, একটা না হলে পরে যদি বাড়াই তাহলে? পরে বাড়ালে তাহলে নেমচিপের মিডিয়াম প্যাকেজটা নিতে পারেন। আর একটা ওয়েবসাইট বা দুইটা ওয়েবসাইটের জন্য আপনার হচ্ছে ওইটাই এনাফ। হ্যাঁ জি নরমালি জি একটা ভাই, ওয়েবসাইটের জন্য ওইটাই এনাফ। হ্যাঁ, এই যে জি থ্যাংক ইউ নেমচিপের, ভাই। এই যে হোস্টিং এ যান, এখান থেকে এই যে 20 জিবির কথাটা। হ্যাঁ এই যে আসুরা হোস্টিং এ মানে সস্তা $1। হ্যাঁ হ্যাঁ আসুরা হোস্টিং এ একটা লিংক আছে, এখানে আমি নিয়েছি, এখানে ও। $1 $1 কি পার মান্থ না পার ইয়ার? পার মান্থ $1, আর এইখানে কত? 1.58। তাহলে খারাপ কি? ওখানে $1 মান্থলি, এবং কিন্তু ওখানে $1 হলেও ওখানে আমি বলি ভাই, আনলিমিটেড। হ্যাঁ হ্যাঁ বলি, এখানে কিছু বিষয় আছে দেখেন। এখানে 15টা ইমেল ক্রিয়েট করা যাবে, এখানে 15টা ডেটাবেস পাবেন, তাই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আর এখানে আপনি 30টা ডেটাবেস পাবেন, 30টা ডেটাবেস পাবেন। তারপরে এখান থেকে আপনি প্রাইভেট নেম সার্ভার পাচ্ছেন না, এখন পাবেন। তারপরে একটা ডেডিকেটেড আইপি পাচ্ছেন না কিন্তু। না হ্যাঁ হ্যাঁ রিসেলার প্ল্যান এটা দরকার নেই, কিন্তু এই যে এখানে কিছু জিনিস আছে দেখেন, এই জিনিসগুলো নাই। এটা এসএসডি স্টোরেজ কিন্তু এখানে আপনি পাচ্ছেন না কোনো ভাবে। এসএসডি স্টোরেজ কি ধরনের SSD এসএসডি এটা কিন্তু বোঝার বিষয় আছে। ফ্রি এসএসএল সার্টিফিকেট, এসএসএল সার্টিফিকেটের সিকিউরিটি স্ট্রং কতটুকু দেখতে হবে, সিডিএনটা নাই, হ্যাঁ সিডিএনটা নেই। হ্যাঁ নাই। আবার আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই, একই হোস্টিং এখান থেকে ওরা তো $1 এগুলো দিয়ে দেবে, এসএল $18 ওইগুলো। সব পাবেন। হ্যাঁ এগুলো এসএসএল পাওয়া যাবে এখানে, ও, ধরেন তাহলে $18। কিন্তু আপনি যদি সাইড গ্রাউন্ডে যান, এই একই হোস্টিং দেখেন $50। হ্যাঁ হ্যাঁ কিভাবে বলেন তো? না ওটা তো $60 আমাদের সার্ভার $5 পার মান্থ, মানে বছরে হচ্ছে $60, মাত্র 10 জিবি দিবে একটা ওয়েবসাইট। তাহলে এখানে আমি
$18 দিয়ে 3টা ওয়েবসাইট রাখতে পারতেছি কিভাবে তাহলে? আমি ওই ওয়েবসাইট বেশির জন্য নেওয়া হয়েছে আর কি ওটা। বেশির জন্য না, এটা একটা ওয়েবসাইট, ওটার জন্য বেশি দেখাইছে, তাহলে এটা তো দাম বেশি হওয়ার কথা। না না, আমারটার কথা বলতেছে আর কি, এইখান থেকে নেমচিপের থেকে বেশি ওটা। হ্যাঁ, নেমচিপের থেকে নেওয়া হয়েছে কি কারণে আমি বলি। আবার এখানে থেকে যদি আমরা হোস্টিং এ যাওয়ার পরে যদি হচ্ছে ক্লাউড হোস্টিং এ যাই, দেখেন তাহলে ওই হোস্টিং এ মাসে $100 করে পেমেন্ট করা যাবে 8 GB র্যাম। তাহলে মাসে $100 মানে বছরে $1200। আবার $400 পার মান্থ আছে। তাহলে কথা হচ্ছে যে এইগুলো কি করে কম বেশি হচ্ছে? হ্যাঁ তো 3টা সাইট রাখা যায়, আবার এখানে মাত্র একটা সাইট রাখতে পারতেছি তাই $60, আর 3টা সাইট রেখে $18 দাম লাগতেছে আমার, 18.44। কিভাবে সম্ভব? বিষয়টা হচ্ছে হোস্টিং এর স্পিড বলে একটা জিনিস আছে। হ্যাঁ, ওয়েবসাইটের লোডিং স্পিড ডিপেন্ড করে হোস্টিং এর সার্ভারের উপরে। এই জন্য বাইরে থেকে হোস্টিং কম নেওয়া উচিত, কারণ হোস্টিং আমি কম টাকা দেখে নিয়ে নিলাম, ঠিক আছে, আমি বলতেছি না আপনার ওইটা খারাপ, কিন্তু হোস্টিং দেখে নিলাম ঠিক আছে, কিন্তু সার্ভারের স্পিডটা কিন্তু বড় বিষয়। আমার ওয়েবসাইটটা লোড নিচ্ছে কিভাবে। জি, এই জন্য নেমচিপটা মোটামুটি সবাই ব্যবহার করে। এটার সার্ভারের স্পিডটা একটু ভালো, দাম কম হলেও সার্ভারের স্পিডটা ভালো, ওয়েবসাইটের লোডিং টাইম নিয়ে খুব একটা বেশি ঝামেলা করে না। হ্যাঁ, ওখানে র্যামও একটু বেশি, নেমচিপে র্যাম বেশি আছে, র্যাম বেশি দেয় এবং হ্যাঁ। সার্ভারের স্পিডটা একটু বেশি দেয়, ব্যান্ডউইথটা বেশি দেয়, এরকম অনেক জিনিস সুবিধা দেয়, বুঝছেন? তো একমাত্র আমার নেমচিপে একটু প্রবলেম হয়েছে, সেটা হলো আমি ডোমেইন কিনছি, তো আমার অ্যাকাউন্ট লক করে দিয়েছে। ওদের সাপোর্টে বেশ কয়েকদিন আমি কথা বললাম, তারপরে আনলক করতেছে না। তারপরে আনলক করতেছে না, কি বলে ওরা? তারা বলে একটা মেল দিবে, তো মেলও দিতেছে না, আনলকও করতেছে না। কি যে ঝামেলায় পড়ছেন আপনি, তাহলে আপনি কি দিয়েছিলেন, মানে কোন ধরনের আনইউজুয়াল কিছু করেছেন আপনি? স্ট্রাইক খাইছে, স্ট্রাইক। প্রক্সি ওয়েবসাইট দিয়ে মনে হয় ওপেন করা হয়েছে এই জন্য। হ্যাঁ, হতে পারে কোন একটা ভিপিএন টিপিএন ব্যবহার করেছেন। জি, ভিপিএন দিয়ে লগইন করা হয়েছিল হয়তো এই জন্য। এগুলো করলে বন্ধ করে দেয়, তখন এনআইডি কার্ড দিয়ে তাও এটা সলভ করা যায় না। আগে নেমচিপ এগুলো ছিল না, এখন এই যে নেমচিপের ওয়েবসাইটে ঢুকতেই মনে করা লাগে যে মনে হয় খাতা কলম নিয়ে পরীক্ষা দিতে বসছি, এরকম অবস্থা, বুঝছেন? ঢুকতেই দেয় না। এটা অবশ্য ভালো করছে, কারণ ওই যে মানুষে এগুলো আপনার হচ্ছে যে হ্যাক করে নিয়ে যায়, অনেক ঝামেলা হয়, ডোমেইন প্রপার্টি হ্যাক করে, অ্যাকাউন্ট হ্যাক করে, সমস্যা হয়। এগুলো যেন না হয়, এগুলো ঠেকানোর জন্য এসব কাজ করছে ওরা। ঠিক আছে, বাট দিয়ে দিবে, আপনি টেনশন করেন না। আমারও পরিচিত একজনের এরকম হয়েছিল, হ্যাঁ, তো ওরগুলো দিয়ে দিয়েছে, আটকায় না। আচ্ছা ভাইয়া, আমি একদিন কোশ্চেন করেছিলাম যে চালডাল.com এই ওয়েবসাইটটাতে ঢুকলে সাথে সাথে ইমেজ, মানে একটা সেকেন্ডও লাগে না, যে কোনো ইমেজ একদম সব 100-150 ইমেজ একসাথে এটা কি সম্পূর্ণ ওয়েব হোস্টিং এর ব্যাপার নাকি মানে ডোমেইনের ব্যাপার, না ওয়েব হোস্টিং এর ব্যাপার নাকি? এটা তো হোস্টিং মানে এক নাম্বার। আচ্ছা, নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে? হচ্ছে ওদের, না ওয়ার্ডপ্রেস দিয়ে না, ওরা তো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট করে। হ্যাঁ, না ওইটাই আর কি বললাম, ওদের ওয়েবসাইটের প্রোগ্রামিং খুবই সিম্পল এবং লাইট, বাট হাই লেভেলের। 3 নাম্বার বিষয় হচ্ছে ওদের ইমেজগুলো লোড নেয় হচ্ছে সিডিএন থেকে। আচ্ছা, সিডিএমটা কি? সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আমার এই পাশে একটু দেখবেন, আমি স্ক্রিনটা শেয়ার করব। মানে কেউ যদি আমাকে বলে মেজেন্টোরটা স্পিড বেশি থাকে। ভাইয়া, কেউ যদি আমাকে বলে যে চাল ডালের মতো একটা ওয়েবসাইট তুমি বানিয়ে দাও আমাকে, ই কমার্স ওয়েবসাইট, তো আমি কি তখন ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আমি করতে যাই তখন কি স্পিডটা একটু কম, স্পিডটা বাড়ায় নিতে হবে, পরে আপনাকে মেজেন্টোতে হবে, মেজেন্টো অপটিমাইজেশনে কাজ করতে হবে। আচ্ছা, তখন কি মানে ওয়ার্ডপ্রেস দিয়ে কি সম্ভব নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যেতে হবে? না, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে সম্ভব। তার মানে যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করি তাহলে বাড়ায় নিতে হবে। ওটা কি মানে সব সম্ভব? ওটা কি টাকা দিলেই মানে বেড়ে যাবে নাকি ওখানে কাজ করতে হবে? না, কাজ করতে হবে, আপনার ওয়েবসাইটে সিডিএন নিতে হবে, ওয়েবসাইটে কিছু প্লাগইন ব্যবহার করতে হবে, মোটামুটি অনেকগুলো ধাপে কাজ করতে হয় ওয়েবসাইটের স্পিড বাড়াতে। মানে অ্যাজ ইট ইজ চাল ডালে যে ওরকমই সম্ভব, তাই তো? আচ্ছা। হ্যালো,
জি বলেন। ভাইয়া ওই যে ক্যানভার ইয়েটা কাজ করতেছে না আমার গুগল ক্রোমে। কোনটা? এই যে ক্যানভার লিংকটা দিলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নট ফাউন্ড আসে আর একটা পাজল আসে। না এরকম আসার কথা না, অন্য সবাই পেরেছে দেখেন। আমি কয়েকবার ট্রাই করেছিলাম বাট এটাই ঠিক আছে, আপনি তাহলে গ্রুপে আমি যে প্রসেসে দেখলাম ওইখানে যাই ক্লিক করে করেন, এই লিংকে ক্লিক করেন না। নেম চিপে ওইটাই $18 না আর একটু দিয়ে ডোমেইন করা যাবে। $18 হচ্ছে হোস্টিং এর দাম, $9 হচ্ছে ডোমেইনের দাম। 8 9 17 27 27.5 বা $28 মতো খরচ হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।